জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ 7ই মার্চ, আর ঠিক 6 দিন পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসছেন এবং আগের যত রেকর্ড রয়েছে, যেটা অনুমান করা হচ্ছে যে যত রেকর্ড রয়েছে, ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কেন বলা হয়, একদম সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আজকের নরেন্দ্র মোদী পর্যন্ত যত রাজনৈতিক সভা হয়েছে সমস্ত ভিড়কে ছাপিয়ে যাবে। তার কারণটা কি? একদম যেটা 2026-এর বিধানসভা নির্বাচন 5 রাজ্যে হতে চলেছে, প্রথম নির্বাচনী প্রচারটা পশ্চিমবঙ্গ দিয়েই শুরু করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আপনারা বলবেন, ভোট কি ঘোষণা হবে? এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। এখন এই 10 তারিখে সুপ্রিম কোর্টে কি হবে? এই যে 60 লক্ষ ভোটার অ্যাডজুডিকেশনে রয়েছেন, তাদের সুবিচার করতে পারবে কিনা, তাদের বিবেচনা করতে পারবে কিনা, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এবং যে জাঁদরেল প্রাক্তন পুলিশ কর্তাকে এ রাজ্যের রাজ্যপাল করে আনা হচ্ছে, তাকে কেন আনা হচ্ছে, কি এর পেছনে অভিসন্ধি রয়েছে, কি দূরদর্শিতা রয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদীর, সেটা তো বলা এক্ষুনি সম্ভব না। তবে যেটা বোঝা যাচ্ছে, দেখুন, আমি আমার পরিচিত বেশ কয়েকজন চিকিৎসক, আমার আত্মীয়, তারা অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের সঙ্গে কথা বলছিলাম যে কেউ প্রচন্ড অসংলগ্ন কথা বলতে শুরু করেন কখন। তারা যেটা বললেন যে মানসিকভাবে বিরাট আঘাত পেয়ে গেলে, বিরাট দুশ্চিন্তা শুরু হলে তারা তখন অসংলগ্ন কথা, একদম বিরাট বিরাট বাতেরা মার্কা কথা, বড় বাচাল তৈরি হয়ে যান। মানে একটা কথার সঙ্গে আরেকটা কথার কোনো সঙ্গতি থাকে না। আমরা বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, তার যে যাত্রাপালা চলছে, শীতকালে হয় এই যাত্রা উৎসব, এটা হচ্ছে বসন্তকালে একদম শহরের প্রাণকেন্দ্রে ধর্মতলায়, গতকালও হয়েছিল, আজকেও হচ্ছে, এবং সেখানে একটা বাতেলার বাচালি চলছে। মানে বাচালরা যারা হয় তারা বাতেলা দেয়, এটা একটা বাড়াবাড়ি জায়গায় চলে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর অসংলগ্ন কথাবার্তা বলছেন, তার মধ্যে থেকে কয়েক সেকেন্ডের একটুখানি আমরা শুনে নেব। দেখুন, এটা শুনতে খুব খারাপ লাগবে, আমারও শুনতে খারাপ লেগেছিল, বিরক্ত লেগেছিল, তাও শুনতে হবে। আজকের এই এপিসোডের সঙ্গে এই কথাগুলো না শুনে নিলে আলোচনায় অসুবিধা হবে, এই কারণে শুনে নিন, কয়েক সেকেন্ডের মাত্র আলোচনা, একটু শুনে নিন। আনন্দ বোসকে কিভাবে সরানো হলো, কেন সরানো হয়েছে আমি সব জানি, ভয় দেখিয়ে। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে, আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। লোকসভার আসন কত? 543। তৃণমূলের কত আসন? 29টা। মানে একটা ভাবনার, একটা চাওয়ার তো একটা মিনিমাম লিমিট থাকে। আপনারা রামায়ণের গল্প জানেন তো, সেই কালনেমি নামে একটি রাক্ষস ছিল। এই কালনেমির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটু মিল খুঁজে পাওয়া যাচ্ছে আজকের এই কথায়। অন্তত বলছে বেশি কথা বললে দিল্লির সরকার ফেলে দেবো। একদম 2024-এ যখন লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়েছিল, তখনও কালীঘাটের বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছিলেন। আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, একটু বাড়াবাড়ি কথা বলছে, একটু কিছু অপ্রকৃতিস্থ অবস্থায় থাকলেও থাকতে পারেন, কিন্তু তিনি সেটা বারবার 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 বলে আসছেন। আজকেও ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে বলছেন বেশি কথা বললে দিল্লি সরকার ফেলে দেবো। আর কালনেমির গল্পটা কি ছিল? কালনেমির গল্পে রামায়ণের যে যুদ্ধ হয়েছিল, রাম রাবণের যুদ্ধ, তার মধ্যে লক্ষণ কিছুটা আহত হয়ে পড়েছিল সেই যুদ্ধে, জখম হয়েছিলেন, তো তার প্রায় মৃত্যু হওয়ার মতো অবস্থা। তখন পরামর্শক্রমে রামচন্দ্র হনুমানকে পাঠিয়েছিলেন যে বিশল্যকরণী তুলে আনো। তো সেই হনুমানকে বাধা দেওয়ার জন্য রাবণ বলেছিলেন কালনেমি নামে একটি রাক্ষসকে যে তুমি যদি বাধা দিতে পারো তাহলে তোমাকে লঙ্কার একটা অংশ দিয়ে দেবো। এবারে কালনেমি গিয়ে ভাবছে, মানে হনুমানকে তখনও বাধা টাধা দেওয়া হয়নি, তখনও আছাড় খেয়ে তার মৃত্যু হয়নি, তার আগে ভাবতে শুরু করেছে আমি লঙ্কার কোন দিকটা নেব, সমুদ্রের দিকটা নেব না স্বর্ণ লঙ্কার দিকটা নেব। মানে বুঝুন, এইটা হচ্ছে কালনেমির লঙ্কা ভাগ, একটা প্রবাদ
প্রবাদ হয়ে গেছে, কাল নেমির লঙ্কা ভাগ। তারপরে তো হনুমান তাকে আছাড় মেরে একদম টুকরো টুকরো করে দিল, শেষ হয়ে গেল। তো এইটা হচ্ছে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা। মানে কোথাও কিছু নেই, কোনো সামর্থ্য নেই, কি সেই লঙ্কা ভাগ করতে শুরু করে দিয়েছে, আমি সরকার ফেলে দেবো। আর তার আগে কি বললো? তার আগে যেটা বললো, সিভি আনন্দ বোসকে জোর করা হয়েছে, এই সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির কেস দেওয়া হয়েছিল। এই সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তিনি বলতেন, মানে মমতা ব্যানার্জি বলতেন যে কোনো মহিলা যাবেন না। সে কি আমি বাবা রাজভবনে যাব না, এইসব বলতেন কিনা আপনারা বলুন, মনে আছে তো? এরপরে যাকে পাঠানো হচ্ছে RN রবি, তিনি তো প্রাক্তন এনএসএর কর্তা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার হিসেবে অজিত ডোভালের আন্ডারে কাজ করেছেন, অমিত শাহের বিশেষ পরিচিত, খুব ঘনিষ্ঠ, এবং ইনসার্জেন্সিতে তার অভিজ্ঞতা রয়েছে, সিবিআইতে কাজ করেছেন, আইপিএস, মানে এখনো পর্যন্ত 73 বছর বয়স, তার অসাধারণ শারীরিক ফিটনেস রয়েছে। তামিলনাড়ুতে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তিনি মানে টানা 50টা 51টা পুশ আপ দিতেন, সেই ছবি আপনাদের দেখাবো, দেখছেন এই মুহূর্তে স্ক্রিনে, দরকার হলে দেখাচ্ছি যে কতটা শারীরিকভাবে ফিট। নাগাল্যান্ডে তিনি, মিজোরামে, মানে উত্তর পূর্বকে ঠান্ডা করার জন্য একাধিকবার তিনি তার মানে নেতৃত্বেই সেই সব মিটিংগুলো হয়েছে, তার দৌত্যেই মিটিংগুলো হয়েছে। এর আগেও তিনি রাজ্যপাল ছিলেন, তামিলনাড়ুতে শেষবার ছিলেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন তাকে আজকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন, ফেয়ারওয়েল জানিয়েছেন, তিনি যে কোনো দিন এ রাজ্যে পা দেবেন। এবং এই যে ভোট হবে কি হবে না, হলে ক দফা হবে, আদৌ কবে হবে, মে মাসের 5 তারিখের মধ্যে ফল প্রকাশ যাবে কিনা, রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা, এসব নিয়ে, তার কারণ কি বলুন তো, আজকেই আবার রাষ্ট্রপতি এসছেন, রাজ্যে এসছেন, কিন্তু মমতা ব্যানার্জির সময় হয়নি, রাজ্যপাল না হলে তিনি সরে গিয়েছেন, নতুন রাজ্যপাল আসছেন। তো এবারে দার্জিলিং এর যিনি সাংসদ, বিজেপির সাংসদ রাজু বিস্তা, তিনি তো পরিষ্কার করে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে, রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে দিয়েছেন। সেটা হওয়া কিন্তু অসম্ভব নয়। এখন আগ বাড়িয়ে কিছু স্পেকুলেশন যেমন করা আমাদের পক্ষে ঠিক হবে না, কিন্তু সেটা পুরোপুরি অসম্ভব নয়। 356 ধারা জারি করার আগে 355 ধারা জারি করতে হয়, তার মানে তখন কাজে লাগবে এই RN রবি। বুঝলেন তো? পুরো গল্পটা বুঝতে পারলেন? এই কারণেই মমতা ব্যানার্জির মাথাটা গেছে খারাপ হয়ে। এত অসংলগ্ন কথা, এত অসংলগ্ন কথা আগে কখনো শোনা যায়নি। হ্যাঁ, তিনি ভুলভাল বলেন, তিনি ভুল কোট করেন, তিনি মনীষীদের কথা ভুল বলেন, তাদের জন্ম মৃত্যু ভুল বলেন, রবীন্দ্রনাথের কবিতা বলতে গিয়ে 10 বার করে হোঁচট খান, কিন্তু এত অবাস্তব, এত অসম্ভব কথা। আচ্ছা, এই যে রাজ্যপাল আসছেন, তিনি কতটা ফুর্তিতে আছেন। তিনি IIT মাদ্রাসে তিনি গিয়েছিলেন হোলির দিন, হোলির দিনে গিয়ে তিনি নিজে গান গেয়েছেন। ভাবতে পারেন কতটা কুল মুডে রয়েছেন এই যে রাজ্যপাল আসছেন RN রবি। होली का मौसम है, पर्व है, भारत के पूरे भारत में रंगारंग है, लोग होली का उत्सव मना रहे हैं। तो कहते हैं पनिया लाले लाल ये गौरा हमरो के छाई, पनिया लाले लाल ये गौरा हमरो के छाई, पनिया लाले लाल मोहन खेले होरी हो रामा, मोहन खेले होरी हो, सदा आनंद रहे यही भाई, मोहन खेले होरी हो। বিরাট বিপদ, বিরাট সমস্যায় পড়তে চলেছেন। আর সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে, আর ঠিক 6 দিন পরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন। এবার নরেন্দ্র মোদীকে তো টাইট করা গেল না। কেন বলছি টাইট করা গেল না? এই ইরান দিয়ে টাইট করতে চেয়েছিল, মানে কংগ্রেসের রাহুল গান্ধী, এই স্ট্যালিন, তারপরে আপের অরবিন্দ কেজরিওয়াল, যারা যারা বিরোধী আর কি, এবং সবচেয়ে বড় হচ্ছে এই মমতা ব্যানার্জি, তারা চেষ্টা করেছিল যে এই ইরান ইস্যুতে, এই যে গ্যাস, দেখুন গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে যদি ক্রুড অয়েলের দাম বেড়ে যায়, তাহলে তেলের দাম বাড়ে কমে, গ্যাসের দাম বাড়ে কমে, বিরাট কিছু হয়নি, 60 টাকা মাত্র রান্নার গ্যাসের দাম বেড়েছে। এর আগেও বহুবার বেড়েছে, কমেছে, আবার আজকে বেড়েছে, আবার কমে যেতে পারে। তবে রাশিয়া যেহেতু বলে দিয়েছে যে আমরা তোমাদের যতটা তেল লাগে দিয়ে দেবো, ইরান যেহেতু বলে দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে ভারতের জাহাজ যেতে পারবে, আসতে পারবে, কোনো অসুবিধা নেই, তারা শুধু আটকাবে আমেরিকা, ইসরায়েল
এবং তাদের যারা বন্ধু তাদেরকে আটকাবে। মাস্টার স্ট্রোকটা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরাট চাল চেলে দিয়েছেন। যারা সমালোচক তাদের মুখটা একদম কলু পেটে দিয়েছেন, মুখটা সিল করে দিয়েছেন, বিশেষ করে এই মমতা ব্যানার্জিদের মতো লোকেদেরকে যারা মোদী বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করে, অপারেশন সিঁদুরের বিরোধিতা করে বসে এবং প্রচ্ছন্নভাবে পাকিস্তানকে যেন সমর্থন করে ফেলে, এমন এমন তাদের বিবৃতি হয় আর কি। তো এবারে কি হয়েছে, এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহাওয়া ক্রমশ আরো জটিল হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী 5 দিন পরে মানে 28 তারিখে আয়াতোল্লাহ আলী খামেনেই এলিমিনেট হয়েছেন ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনীর যৌথ প্রচেষ্টায়। তারপর থেকে কি হবে কি না হবে, আয়াতোল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করবে কি করবে না ভারত সরকার, সেটা নিয়ে একটা বিরাট আলোচনা চলছিল। তার মধ্যে হরমুজ প্রণালীতে ইরান করেছিল কি যে তারা সমস্ত জাহাজকে আটকে দিয়েছিল। আর তার ঠিক কয়েকদিন পরে দেখা গেল যে যৌথ মহড়ায় আসা ইরানের একটা যুদ্ধ জাহাজকে শ্রীলঙ্কার কাছাকাছি, শ্রীলঙ্কা থেকে 40 নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমার মধ্যে আমেরিকার সাবমেরিন সেটাকে অ্যাটাক করলো। 100-রও বেশি নাবিক মানে ইরানের নাবিক তারা প্রাণ হারালেন। এবার ভারতের একটা অস্বস্তি তৈরি হলো। ভারত সরকার সিদ্ধান্ত নিল ঠিক তার পরের দিন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে পাঠিয়ে একটা শোক বার্তা লিখে দিল দিল্লিতে ইরানের দূতাবাসে। ব্যাস, এতেই ইরান খুশি যে হ্যাঁ, ইরান তো পারস্য মানে 5000 বছরের একটা সভ্যতা, ভারতবর্ষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। ফলে এই যে কাউকে চটালাম না, একদিকে আমেরিকা খুব চেষ্টা করছিল ভারতকেই যুদ্ধে জড়িয়ে দেবো। ইসরায়েল থেকে ঘুরে এসছেন এই ঠিক যুদ্ধ শুরু হওয়ার ঠিক 2 দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতানিয়াহুর সঙ্গে করমর্দন করে বুকে জড়িয়ে ধরে অনেক কিছু ডিল করে তিনি ফিরে এসছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা হয়েছে, নেতানিয়াহুর সঙ্গে কথা হয়েছে, মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের সঙ্গে কথা হয়েছে। এই যে ভূ রাজনৈতিক সম্পর্ক, এই যে জিওপলিটিক্যাল যে ইস্যুগুলো যেভাবে অত্যন্ত সুদক্ষভাবে দেশের প্রধানমন্ত্রী ম্যানেজ করে দিয়েছেন, এইটা ঠিক আশা করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তার ফলে যা হওয়ার তাই হয়েছে। এই যে টাইট করতে পারলাম না মোদীকে, অন্যদিকে নিজের ফাঁদা পাতে নিজেই পড়ে গেলাম। তিনি নিজেই স্বীকার করছেন যে 90 লক্ষ থেকে 1 কোটি আবেদন জমা পড়েছিল যুব সাথীতে, মানে বেকার। নিজে মমতা ব্যানার্জি স্বীকার করে নিলেন যে এ রাজ্যে 1 কোটি আবেদনপত্র জমা পড়েছে 18 থেকে 40-এর মধ্যে। তাহলে 40-এর ওপরের লোকেরা তো আবেদন করতে পারেনি, মানে কত কোটি শিক্ষিত মেধাবী বেকার যুবক যুবতী অপেক্ষা করছে। শুধু ভাবুন, এই রাজ্যে কিছুই নেই। এই নেই রাজ্যে শুধু অত্যাচার আছে, নৈরাজ্য আছে, ধর্ষণ আছে, রক্ত আছে, বোমা আছে, গুলি আছে, চুরি আছে, দুর্নীতি আছে, ফেরেববাজি আছে। এর বাইরে আর কিছুই নেই। কোনো উন্নয়ন নেই, কারখানা নেই, শিক্ষা নেই, কিচ্ছু নেই। আর চাকরি বাকরি তো নেই। তার মাঝখানে একটা ভোট হাওয়া উঠে গিয়েছে। নির্বাচন কমিশনের কাছ থেকে বল চলে গিয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের কাছেই নির্দেশের জন্য সবাই অপেক্ষা করছে যে ভোট হলে কবে হবে। এই যে 60 লক্ষ নাম অ্যাডজুডিকেশনে রয়েছে, তারা ভোট দিতে পারবে কি পারবে না, এখন সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। আর যদি এক্ষুনি ভোট ঘোষণা না হয়, মানে 15 তারিখ বা 17 তারিখের মধ্যে ভোট ঘোষণা না হয়, তাহলে ধরে নিন যে ভোটটা পিছিয়ে যাবে এবং রাজ্য একদম সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতি শাসনে চলে আসবে, অর্থাৎ রাজ্যপাল হবেন বস। এই যে যিনি আসছেন নতুন যে রাজ্যপাল মিস্টার রবি, RN রবি, তিনি হবেন বস। এবং তিনি যথেষ্ট কড়া ধাতের মানুষ। তিনি একদম ধর্মীয়ভাবে প্রবল সনাতন হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসী। তিনি সীমান্তটা খুব ভালো করে চেনেন, বোঝেন। তিনি প্রাক্তন গোয়েন্দা কর্তা। তার ফলে বিরাট বিপদ, বিরাট মানে দিশাহারা হয়ে যাচ্ছেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এপিসোড? মমতা ব্যানার্জি এর বাইরে আরো কি আশঙ্কায় এত অসংলগ্ন কথা বলতে পারেন, আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কমেন্ট সেকশনে গিয়ে থ্যাঙ্কস বাটনে প্রেস করে আরো বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠাবেন। তাহলে আমরা আরো কন্টেন্ট তৈরি করার জন্য উদ্বুদ্ধ হব। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।